বন্ধুরা, আমরা আমাদের কথা মতো ইংরেজি গ্রামারের উপরে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমরা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মেজর একটা চ্যাপ্টার বলা যেতে পারে, পার্টস অফ স্পিচ, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। পার্টস অফ স্পিচ একটা বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। একটা ভিডিওতে সমস্ত পার্টস অফ স্পিচ কভার করা সম্ভব নয়। আহ, আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগটা মূলত নাউন, সেটা নিয়ে আলোচনা করব ডিটেলসে। এবং পার্টস অফ স্পিচের এই সিরিজ চলতে থাকবে ধারাবাহিকভাবে। ভিডিওটা যারা স্কুল কলেজে পড়ছো বা যারা ইংরেজি শিখতে চাও ভালোভাবে, বা যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের জন্য তো অবশ্যই, সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আহ, এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ভালো লাগলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার আমরা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এদের প্রথম যে ভাগ নাউন, সেটা নিয়ে আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। নাউনের বিভিন্ন প্রকারভেদ এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নিয়মাবলী, এবং এখান থেকে পরীক্ষাতে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা বিগত বছরে যদি এসে থাকে তাহলে ইত্যাদি নিয়ে আমরা সেই সমস্ত কোয়েশ্চেনগুলো এবং নিয়মকানুনগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো নাউন কাকে বলে আমরা সবাই জানি না। কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম যদি বোঝাই, তাহলে সেই শব্দগুলোকে আমরা বলে থাকি নাউন। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে নিয়েছি রাজীব, ম্যান, বুক, গোল্ড, ইন্ডিয়া, অনেস্টি ইত্যাদি। এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাই কোনো না কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো গুণ ইত্যাদির নাম বোঝানো হয়েছে, বুঝিয়েছে। নাউনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে কংক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। 4 প্রকার এটি কী কী? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। অর্থাৎ আমরা যদি দেখি সার্বিকভাবে, তাহলে নাউন হচ্ছে মোট 5 প্রকার। এই যে 4টে ভাগ, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিজে একটা ভাগ, অর্থাৎ 5 প্রকার। এদের প্রথম যে ভাগটা আমরা পেলাম কংক্রিট নাউনের, প্রপার নাউন, সেটা কি দেখব। প্রপার নাউন যেগুলো, সেই নাউনগুলো দিয়ে নির্দিষ্ট প্রাণী, জায়গা, কোনো বস্তু বা ঘটনার নিজস্ব নাম বোঝানো হয়ে থাকে। অর্থাৎ প্রপার নাউন যেগুলো, সেগুলো কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা বা কোনো ঘটনার নিজস্ব নাম নির্দিষ্ট করে বুঝিয়ে থাকে। অর্থাৎ ওই নামের দ্বারা আমরা সেই ব্যক্তি বা সেই বস্তু বা সেই জায়গা বা সেই ঘটনাটিকেই বুঝবো, অন্য কোনোটিকে নয়। যেমন আমি উদাহরণ হিসেবে নিয়েছি রবীন্দ্রনাথ, ভুবন, গ্যাঞ্জেস বা গঙ্গা, দিল্লি, দ্য মহাভারতা, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটসেট্রা। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যদি রবীন্দ্রনাথ বলি, তাহলে রবীন্দ্রনাথ যে ব্যক্তিটা, অর্থাৎ আমাদের বাংলার সেই বিখ্যাত কবি যিনি বিশ্বকবি, তাকেই বুঝি। ভুবন বললে, ভুবন যে ব্যক্তিটার নাম, সেই ব্যক্তিটাকেই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, অন্য কোনো ব্যক্তিকে আমরা বুঝবো না। যার নাম শ্যাম, যার নাম যদু, মধু, তাদের আমরা বুঝবো না। ভুবন বললে যার নাম ভুবন, তাকেই বুঝছি বা বুঝবো। গ্যাঞ্জেস বললে আমরা, বা গঙ্গা বললে অন্য কোনো নদীকে বুঝবো না। যে নদীটা গঙ্গা, আমাদের ভারতের বৃহত্তম নদী, সেই গঙ্গা নদীকে বোঝানো হচ্ছে। দিল্লি ভারতের ক্যাপিটাল, সেই দিল্লিকেই বোঝানো হচ্ছে। দিল্লি বললে আমরা নিশ্চয়ই কলকাতা বা ব্যাঙ্গালোরকে বুঝছি না। সুতরাং এই যে নামগুলো, এগুলো কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক বা স্থান হোক বা কোনো ঘটনা হোক, তাদের নিজস্ব নামটা এবং সেটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সেই জন্য এগুলো হচ্ছে প্রপার নাউন। পরের যে ভাগটা আছে সেটা হচ্ছে কমন নাউন। কমন অর্থাৎ সাধারণ। কমন নাউন কাকে বলা হয়ে থাকে? বলছে এই নাউন এক জাতীয় প্রাণী বা বস্তু সকলকেই বোঝায়। অর্থাৎ আমরা যে নাউনটা ব্যবহার করব, সেই নাউনটা দিয়ে ওই ওই জাতীয় প্রাণী বা ওই জাতীয় বস্তু সবাইকেই বোঝানো হবে। অর্থাৎ এখানে বলাই হয়েছে, আমি বলে দিয়েছি ডিটেলস। দেখো, একজন ব্যক্তি, বস্তু, প্রাণী বা ঘটনাকে বুঝবো না, সেটি যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই গোষ্ঠীর সমস্ত প্রাণী বা বস্তুকেই বুঝবো। অর্থাৎ যে নাউনটা আমরা ব্যবহার করছি, সেই নাউনটা দিয়ে ওই গোষ্ঠীর সমস্ত প্রাণী বা সমস্ত বস্তুকেই বুঝবো। যেমন ধরো কাউ, বুক, রিভার, কান্ট্রি ইত্যাদি। এখানে আমরা যদি কাউ বলি, তাহলে কাউ বললে কোনো একটা গরুকে বোঝাচ্ছে না। কাউ বললে ওই সমস্ত গরুকে বা গাভীকে বোঝানো হচ্ছে। বুক যদি বলি, তাহলে কোনো একটা বুককে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, বইকে বোঝানো হচ্ছে না। বুক বললে সমস্ত বইকেই আমরা বোঝাই হচ্ছে বুক শব্দটা দিয়ে। সেটা হতে পারে হিস্ট্রির বুক, সেটা হতে পারে ইংলিশের বুক, বা অন্য কোনো সাবজেক্টের বুক, বা থিওলজির বুক, বা অন্য যে কোনো বিষয়ের বই হতে পারে। সমস্ত বইকে আমরা কি বলছি না, বুক বলছি। রিভার, রিভার যখন বলছি, তখন সমস্ত নদীকেই বোঝানো হচ্ছে। গঙ্গা, পদ্মা, যমুনা, শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সমস্ত নদীকে আমরা কি বলছি না, রিভার বলছি। তাহলে রিভার, এই যে শব্দটা, সেই শব্দটার মাধ্যমে, শব্দটা কি না কমন হয়ে যাচ্ছে না, যে এর মাধ্যমে আমরা সমস্ত নদীকে বোঝাচ্ছি।
কান্ট্রি বা দেশ ইত্যাদি। আচ্ছা, কমন নাউনের সঙ্গে রিলেটেড কিছু নিয়ম আছে। কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, অর্থাৎ কমন নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করতে পারি, প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারি। এবং যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি তাহলে সেই অনুযায়ী তার সঙ্গে একটা সিঙ্গুলার ভার্ব বসবে, আবার যদি প্লুরাল হিসেবে ব্যবহার করি তাহলে তার সঙ্গে একটা প্লুরাল ভার্ব বসবে। এক্সাম্পল নেওয়া হয়েছে, দেখো, ম্যান ইজ মর্টাল। এখানে ম্যানটা হচ্ছে কমন নাউন, ম্যানের সঙ্গে আমি ভার্ব বসিয়েছি ইজ, অর্থাৎ এখানে ম্যান হচ্ছে সিঙ্গুলার নাউন, সেই জন্য তার সঙ্গে ভার্ব বসেছে ইজ। আবার পরের বাক্যেই সেন্টেন্সে মেন আর মর্টাল, এখানে ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, তার জন্য তার সঙ্গে প্লুরাল ভার্ব বসেছে আর। অর্থাৎ আমরা যদি কমন নাউনটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি সিঙ্গুলার ভার্ব বসবে তার সঙ্গে, প্লুরাল ব্যবহার করলে তার সঙ্গে প্লুরাল ভার্ব বসবে। পরের যে নিয়মটা, আর্থ, সান, মুন, এগুলো হচ্ছে একটা কমন নাউন, এবং এই কমন নাউনগুলো সর্বদা সিঙ্গুলার নাউন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তার জন্য এদের পরে সর্বদা সিঙ্গুলার ভার্বই বসবে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। দ্য সান ইজ হট, ইজ, অর্থাৎ এগুলো হচ্ছে সব সিঙ্গুলার নাউন। পরের গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হচ্ছে গড এবং লর্ড, পার্টিকুলারলি এই দুটো শব্দ যখন অলমাইটি বা সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝাবে তখন তারা হচ্ছে প্রপার নাউন। ভালো করে খেয়াল করবে, গড এবং লর্ড এই দুটো শব্দ যখন সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝাতে ব্যবহার করা হবে তখন তারা হচ্ছে প্রপার নাউন। কিন্তু কোনো মিথোলজিক্যাল গড বা পৌরাণিক দেবতা বা দেবদেবী এদের যদি আমরা বুঝিয়ে থাকি গড এবং লর্ড শব্দ দুটো ব্যবহার করে, তাহলে সেগুলো আর প্রপার নাউন নয়, সেগুলো হয়ে যাবে কমন নাউন। এবং একটা জিনিস খেয়াল করো, যখন আমি সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝাতে ব্যবহার করছি তখন গড এবং লর্ড এই দুটো শব্দেরই ফার্স্ট যে লেটারটা সেটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এবং যদি কমন নাউন হিসেবে ব্যবহার করে থাকি তখন সেগুলো আমরা যদি সেন্টেন্সের মাঝে ব্যবহার করি তাহলে স্মল লেটার, এবং প্রথমে ব্যবহার করলে তো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, কিন্তু মাঝে যদি ব্যবহার করি তাহলে স্মল লেটারও লেখা হয়ে থাকে। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝালে সর্বদাই মাঝে হোক বা প্রথমে হোক বা শেষে যেখানেই ব্যবহার করা হোক না কেন সর্বদাই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এক্সাম্পল নেওয়া হয়েছে, দেখো, গড ইজ গ্রেট, ঈশ্বর মহান। এখানে গড, এই যে গড, এই গড বোঝাচ্ছে কাকে? ঈশ্বরকে। পরের সেন্টেন্সে বলা আছে আই লাভ গড বা লর্ড কৃষ্ণা, আমি প্রভু কৃষ্ণাকে ভালোবাসি। তো কৃষ্ণা হচ্ছে হিন্দু মিথোলজির একজন দেবতা। তো যেহেতু কৃষ্ণাকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে তার জন্য লর্ড বা গড শব্দটা আমি কি লিখেছি? স্মল জি বা স্মল এল দিয়ে শুরু করা হয়েছে। তো এই ক্ষেত্রে এই গড বা লর্ড হচ্ছে কমন নাউন। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটার মানে পদার্থ, সেখান থেকে এসেছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন কোনো পদার্থকে বোঝায় যে পদার্থটা দিয়ে অন্য কোনো জিনিস গঠিত হয়। মানে একটা জিনিসের উপাদান যেটা সেটা হচ্ছে ম্যাটার বা পদার্থ, এবং সেই নাউনটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো ওয়াটার, মাটন, গোল্ড, আয়রন ইত্যাদি। ওয়াটার, ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি রিভার বলি, রিভার, তাহলে আমি একটু আগেই বললাম রিভারটা হচ্ছে কমন নাউন, কিন্তু রিভারটা তৈরি যা দিয়ে ওয়াটার, সেই ওয়াটারটা হচ্ছে কি না ম্যাটেরিয়াল নাউন। আবার মাটন, শিপ বা গোট, এদের ফ্লেশ বা মাংসকে বলা হয়ে থাকে মাটন। তো ধরো গোটের যেটা তোমার ইনগ্রেডিয়েন্ট, উপাদান, সেটা হচ্ছে কি মাটন, মাটন দিয়েই গোটটা তৈরি, সেজন্য মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তেমনিভাবে আয়রন, গোল্ড ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার হয় এবং এদের সঙ্গে আমরা সর্বদা কি ব্যবহার করি না সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, যেমন গোল্ড ইজ প্রেসিয়াস। নেক্সট, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি না একজাতীয় প্রাণী বা বস্তুকে একত্রে বোঝায়। একজাতীয় প্রাণী বা বস্তুকে একত্রে একসঙ্গে বোঝাবে। যেমন ধরো টিম, ক্লাস, এ ফ্লক অফ শিপ, অ্যান আর্মি অফ সোলজার্স, এ বুকে অফ ফ্লাওয়ার্স, এ বেঞ্চ অফ জাজেস, এগুলো সবই হচ্ছে এক একটা কালেকটিভ নাউন। টিম বললে আমরা টিমের মধ্যে যে 11 জন বা 10 জন বা 5 জন বা 7 জন যতজন থাকে প্লেয়ার তাদের সবাইকে একসঙ্গে বুঝি। যদি ক্লাস বলি তাহলে ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট থাকে সবাইকে নিয়েই একটা, ছাত্রছাত্রী যারা থাকে তাদের নিয়ে একটা ক্লাস। এ ফ্লক অফ শিপ, ভেড়ার দল, মানে এ ফ্লক, ফ্লকটা হচ্ছে কি না কালেকটিভ নাউন। আর্মি, আর্মি মানে হচ্ছে সৈন্য দল। তো আর্মির মধ্যে অনেকগুলো সোলজার থাকে, একটা সৈন্য দলের মধ্যে বেশ কয়েকজন সোলজার থাকে, তাদের নিয়ে একটা আর্মি তৈরি হয়। তো এই জন্য এগুলো হচ্ছে একটা কালেকটিভ নাউন। এরা সাধারণত একই প্রকারের অনেকগুলোর সমষ্টি বোঝায়, তাই এদের সঙ্গে সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়ে থাকে।
মানে কালেকটিভ নাউনগুলোর সঙ্গে সাধারণভাবে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। যেমন ধরো দ্য টিম ওয়াজ ডিফিটেড, এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে ওয়াজ, ইজের পাস্ট ফর্ম। তো ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এখানে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন এবং এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, তার জন্য সিঙ্গুলার ভার্বের পরে বসেছে। দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য ডিসিশন, এখানে দ্য কমিটিটা হচ্ছে কালেকটিভ নাউন এবং এটা সিঙ্গুলার নাউন, তার জন্য এর পরে যে ভার্ব বসেছে হ্যাজ অ্যাপ্রুভড, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কিন্তু এর ব্যতিক্রমও আছে এবং এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এখান থেকে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে একবার কোয়েশ্চেন এসেছিল, একটু ভালো করে খেয়াল করো তোমরা। যদি সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদাভাবে বোঝাই, তাহলে সেটি তখন প্লুরাল নাউন এবং তারপরে যে ভার্বটি বসে সেটা প্লুরাল ভার্ব। মানে আমি যে নাউনটা ব্যবহার করছি সেটা যদি মানে কালেকটিভ নাউন সেটা, কিন্তু সেটা সমষ্টিগতভাবে সবাইকে একসঙ্গে না বুঝিয়ে তার ভিতরে যে সদস্যরা আছে তাদেরকে স্বতন্ত্রভাবে বা তাদের যদি আলাদা আলাদাভাবে বোঝানো হয়ে থাকে ওই সেন্টেন্সে, তাহলে সেটা তখন প্লুরাল নাউন হয়ে যাবে এবং তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্লুরাল ভার্ব বসবে। এক্সাম্পল, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, এখানে জুরি বলতে জুরি মেম্বার যারা তাদের বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি এটা বুঝবো কিভাবে যে প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে ভাব তো বসলো প্লুরাল, এটা যে প্লুরাল নাউন জুরিটা আমি কিভাবে বুঝবো? এখানে দেখো ব্যবহার করা হয়েছে দেয়ার, দেয়ার মানে তাদের। তাদের আমরা কখন বলি? যখন একাধিক ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। এই যে দেয়ার, এটা বসতে কার বদলে? জুরির বদলে, জুরি এই শব্দটার বদলে বসছে দেয়ার। তো দেয়ার দিয়ে আমরা যখন একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছি এবং সেটা বসছে জুরির বদলে, তাহলে জুরি নিশ্চয়ই একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। তো তার জন্য জুরি হচ্ছে এখানে প্লুরাল নাউন এবং সেই জন্য এরপরে যে ভার্বটা বসেছে ওয়ার, সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। কোয়েশ্চেন এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাই হয়েছিল, এই সেন্টেন্সটা থেকেই দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স ছিল, জুরির পরে শূন্যস্থান পূরণ করতে দেওয়া ছিল, সেখানে কি ভার্ব বসবে তাই আমাদের বসাতে হবে। তো এখান থেকে কোয়েশ্চেন আবারও যে কোনো পরীক্ষাতে আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম। তোমরা একটু খেয়াল করবে যে আমরা কালেকটিভ নাউনটা দিয়ে যখন সমষ্টিগতভাবে সবাইকে একসঙ্গে না বুঝিয়ে ওই সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদাভাবে সেই সদস্যদেরকে বোঝানো হয়ে থাকে, তখন সেটা প্লুরাল নাউন এবং তারপরে যে ভার্বটা বসবে অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। আমরা বুঝবো কিভাবে বললাম না, এই শেষের দিকে যে প্রোনাউন থাকুক বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকুক বা অন্য কোনো নাউন, এখানে যেমন দেখো নাউন আছে ওপিনিয়ন্স, ওপিনিয়নের সঙ্গে এস যোগ আছে, মানে এটাও প্লুরাল। তো এইগুলো একটু খেয়াল করবে, যদি এই ধরনের প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ বা নাউন থেকে থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে যাকে বোঝাচ্ছে এই শব্দগুলো, এই প্রোনাউনটা বা অ্যাডজেক্টিভটা বা নাউনটা যাকে ইন্ডিকেট করছে, সেটা অবশ্যই প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার্ব বসাতে হবে আমাদের। তাহলে আজকের ওই 5টা ভাগের শেষ যে ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে হচ্ছে বিমূর্ত, মানে যার কোনো আকার নেই। বি মানে হচ্ছে হীন বা নেই, আর মূর্ত মানে হচ্ছে মূর্তি বা অবয়ব বা আকার, অর্থাৎ যার কোনো অবয়ব নেই, যার কোনো আকার নেই, যাকে আমরা চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, ইত্যাদি আর কি। তো সেই সব নাউনগুলোকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সাধারণত আমরা উপলব্ধি করে নিই, আমাদের মনের সাহায্যে উপলব্ধি করে নিই, উপলব্ধির বিষয় এগুলো। এগুলোকে বাংলায় বলা হয়ে থাকে গুণবাচক বিশেষ্য। কাকে বলি দেখো, কোনো গুণ, কাজ বা বস্তুর অবস্থার নাম বোঝায় এই নাউনগুলো। এদের নির্দিষ্ট কোনো আকার বা অবয়ব নেই, আমাদের অনুধাবন করে নিতে হয়। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা যদি নিই কাইন্ডনেস, ফ্রিডম, স্মাইল, ডার্কনেস, সাইলেন্স ইত্যাদি। কাইন্ডনেস অর্থাৎ দয়া, দয়াকে আমরা চোখে দেখতে পাই বা স্পর্শ করতে পারি না, এটা আমাদেরকে অনুধাবন করে নিতে হয়, অনুভব করে নিতে হয়। ফ্রিডম স্বাধীনতা, আমরা কি দেখতে পাই স্বাধীনতা? পাই না, আমার অনুধাবনের বিষয়, ফিল করতে হয় আমাদের। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় আছে, আমি এখানে আলোচনা করেছি, বলেছি দেখো। যদি কোনো নাউনের শেষে এনি ডাবল এস নেস বা টিআই ও এন শন বা এইচ ডাবল ও ডি হুড বা এস এইচ আইপি শিপ বা ডি ও এম ডম বা এমইএনটি মেন্ট বা আই এস এম ইজম বা আইসি অথবা টিএইচ অথবা সিওয়াই, এগুলোর কোনো একটা থেকে থাকে, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন ধরো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপের শেষে কি আছে না এস এইচ আইপি শিপ আছে। ব্রাদারহুডের শেষে কি আছে? হুড আছে। আবার এডুকেশনের শেষে কি আছে? টিআইওএন আছে। কিংডমের শেষে ডিওএম আছে। তো এই নাউনগুলো হচ্ছে সব একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখব উপরেই যে 5 প্রকারের নাউন আমরা পেলাম, সেই 5 প্রকার নাউনকে আবার সার্বিকভাবে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে গণনযোগ্য,
কোন নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি? যে নাউনগুলোকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি সেই নাউনগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন ধরো ম্যান, কাউ, ট্রি, হাউস, এগুলো সবগুলোকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি। এদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সিঙ্গুলার হলে এদের পূর্বে এ অথবা অ্যান বসানো যায়, যেমন ধরো এ বয়, এ ডগ, অ্যান অ্যাপেল। আবার প্লুরাল হলে এদের পূর্বে কি বসানো যায় না মেনি, ফিউ, আ ফিউ, সেভারাল ইত্যাদি। যেমন ধরো ফিউ পেন্স, মেনি বয়েজ, সেভারাল গার্লস। যদি প্লুরাল হয় তাহলে আমরা এগুলো বসাতে পারি। এবার দেখবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলোকে গোনা যায় না 1, 2, 3, 4 করে। এই নাউনগুলো 1, 2 করে গোনা যায় না, এদের পরিমাপ করা যায় লিটারে বা মিটারে বা কিলোগ্রামে। এভাবে আমরা পরিমাপ করতে পারি এই নাউনগুলোকে। যেমন ধরো ওয়াটার, এয়ার, সুগার, গ্লাস, মিল্ক, এগুলোকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি না, আমরা পরিমাপ করতে পারি। এবং আনকাউন্টেবল নাউন যেগুলো, তাদের কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করা হয় না, প্লুরাল ফর্ম নেই। এদের পূর্বে পরিমাণ বোঝানোর জন্য সর্বদা কী ব্যবহার করা হয়ে থাকে? মাচ, লিটল ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই নিড মাচ মানি, আমার আরও বেশি বেশি পয়সার প্রয়োজন বা বেশি টাকার প্রয়োজন। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন একটা, এবং মানির আগে আমরা এ অ্যান এইসব কিছু বসাতে পারি না। কি বসাতে পারি না মাচ। লিটল ওয়াটার ক্যান সেভ ইয়োর লাইফ, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে আমরা কি বসাতে পারি? লিটল। আচ্ছা, এবার এই নাউনের উপর থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি এখানে আলোচনা করেছি, দেখো। জাস্টিস, এবং কোয়েশ্চেনগুলোর আনসারও আমি দিয়ে দিয়েছি। জাস্টিস ইজ আ নোবেল কোয়ালিটি, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। জাস্টিসের তলায় দাগ দেওয়া আছে, জাস্টিসটা কী ধরনের নাউন সেটা আমাদেরকে ক্লাসিফাই করতে হবে। জাস্টিস, বিচার। বিচার এটাকে আমরা কি চোখে দেখতে পাই, বা এর কোনো আকার আছে, বা নির্দিষ্ট আমরা এটাকে কি টাচ করতে পারি? পারি না। এটা আমাদের কি ফিলিংসের বিষয় জাস্টিস, যে আমরা বিচার সেটাকে অনুধাবন করি। তো তার জন্য জাস্টিসটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর, দ্য লায়ন অফ দিস পিলার আর গুড, ফাইন্ড এরার। এই সেন্টেন্সটায় কোথায় ভুল আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্য আয়রন অফ দিস পিলার, সরি। তো কোথায় ভুল আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কোথায় ভুল আছে না, আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনকে আমরা সর্বদা কী হিসেবে ব্যবহার করি বললাম? সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করি। তো সিঙ্গুলার নাউনের পরে কি ভার্ব বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। কিন্তু এখানে যে ভার্বটা আছে দেখো, আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার নাউনের পরে নিশ্চয়ই আমরা প্লুরাল ভার্ব বসাতে পারবো না। তার জন্য এই জায়গাটাই ভুল আছে। এখানে আর হবে না, আর এর বদলে কি হবে? ইজ হবে। দ্য আয়রন অফ দিস পিলার ইজ গুড। নেক্সট, এ ড্যাশ অফ ফিশ, এক ঝাঁক মাছ। এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের একটা উদাহরণ। এ ধরনের নাউন আরও অনেক আছে যেগুলো থেকে পরীক্ষাতে এভাবেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো এইগুলো তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে। এখানে শূন্যস্থানে কি বসবে? মাছের ঝাঁকে কি বলা হয়? শোল, এ শোল অফ ফিশ। তেমনিভাবে ধরো এ বাঞ্চ অফ কিজ, এ বুকে অফ ফ্লাওয়ার্স, এ বেঞ্চ অফ জাজেস, অ্যান আর্মি অফ সোলজার্স। এই যে বললাম আমি অনেকগুলো, এ ধরনের আরও অনেক আছে কালেকটিভ নাউনের উদাহরণ, সেগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। তো বন্ধুরা, নাউনের ভিডিওটা আজকে এই পর্যন্তই। নাউন শেষ হলো না এখনও, কিছু নিয়মকানুন আছে নাউন রিলেটেড, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।